পেপার পড়ে সেটা নোট টেকিং এর কিছু উপায়ের কথা বলেছিলাম। আমি একটু আজকে জি প্র্যাকটিক্যালি একটু দেখাতে চাই। এটা হচ্ছে খুব সিম্পল একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। এখানে দেখো এই যে উপরের যে অংশটা, অর্থাৎ যেখানে টাইটেল লেখা আছে, টপিক লেখা আছে, আমার এই টেবিলের টপিক গুলো: আর্টিকেলস, কি ভেরিয়েবলস এন্ড ডেটা সোর্সেস, স্যাম্পল এন্ড ডেটা টাইপস, মডেল জাস্টিফিকেশন, কি ধরনের মডেল ব্যবহার করছে, মেজর ফাইন্ডিংস এন্ড সাজেশনস, আদার মেজর ইস্যুস ইন দ্য পেপার। এই যে টপিকটা, এটা কিন্তু আমি ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের হেডার ফুটার আছে না, হেডারের জি মধ্যে স্যার। দিয়ে হেডারের মধ্যে দিয়ে রেখেছি। পেজটাকে আমি ল্যান্ডস্কেপে দিয়ে রেখেছি, এবং দেখো তোমার এই কি বলে পেজের, সরি, ফন্ট সাইজটা কত? ফন্ট সাইজটা 10, মানে খুব ছোট্ট করে লিখেছি। প্রয়োজনে আমি তো এই ভিউটাকে বাড়িয়ে নিয়েও আমি পড়তে পারবো যদি আমি চোখে দেখতে অসুবিধা হয়। কিন্তু আমার জি সব একটা পেপার সম্পর্কে যে লেখাগুলো সব আমি একটা রো এর মধ্যে পাইতে চাই। এই যে একটা রো এর মধ্যে আমি সব ইনফরমেশন পাইতে চাই। হ্যাঁ, যদি এক্সট্রা লেখা যেরকম এই পেপারটা হচ্ছে রোসিও অ্যান্ড ওয়াচেল 2011, দেখো এক্সট্রা যদি কোনো প্যারাগ্রাফ আমাকে লিখে রাখতে হয়, সেটাও আমি লিখে রাখতে পারি, কোনো অসুবিধা নাই। আমি হয়তো আমার যে টোটাল লেখার নিচে হয়তো এরকম ছোট ছোট আরো প্যারাগ্রাফ দিয়ে আমি লিখে রাখতে পারি। এখানে যত ইচ্ছা আমি লিখতে পারি, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, এখানে দেখো আমি নানাভাবে এগুলোকে ক্যাটাগরাইজ করেছি: নেগেটিভ রিলেশন, পজিটিভ রিলেশন, অমুক কি বলছেন, তমুক কি বলছেন। এগুলো কিন্তু কোনোটাই ফাইনাল লেখা না, বুঝতে পারছি। জি স্যার। এটা আমার করা একটা নোট, তোমাদেরকে দেখাইলাম। আবার ওই যে ইনস্টিটিউশনের প্রেক্ষিতে, অথবা মানে তোমরা তোমার যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা সেভাবে নোট রাখতে পারো, বাট একটা কমন আমার এক্সপিরিয়েন্স যেটা, সেই অনুযায়ী বলছি যে অন্তত পক্ষে এই টপিক গুলো যদি তোমরা এই টেবিলে নোট ডাউন করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এখানে কি কি আমি লিখেছি দেখো: আর্টিকেল ডিটেলস। এখানে এই আর্টিকেল সম্পর্কে, এখানে যদিও আমি কিছু কিছু ইয়াতে টপিকটা লিখেছি, মানে ওই পেপারের যে টাইটেলটা লিখেছি, কিন্তু পরবর্তীতে টাইটেল লেখাটাও বাদ দিয়েছিলাম সম্ভবত। আমরা যদি একটু পরের দিকে যাই, এই যে দেখো এই পরের দিকে শুধু শুধু সাইটেশনটা আছে, হানি সাইটেশনটা রেখেছি। টাইটেলটা রাখলে একটা সুবিধা হয় কি, যে পেপারের যে মূল টাইটেলটা সেটা বুঝতে একটু সুবিধা হয়। হয়তো আমি আজকে যে পেপারটা পড়েছি আবার 3 মাস পরে পড়বো, তা আমি জি স্যার। করে আমি নোট রাখবো এরকম। দেখো এই অংশে কিন্তু আমি টাইটেলগুলো লিখি নাই কারণ কি, আমি এই যে সাইটেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইটেশনটা কিন্তু আমি সফটওয়্যার দিয়ে করেছি। সফটওয়্যার দিয়ে করার কারণে এই সাইটেশনটা কিন্তু অটোমেটিক্যালি আমার নিচে আছে। দ্যাট মিনস হচ্ছে যে এই যে এইসব এরিয়াতে আছে, সুতরাং এখানে টাইটেল আছে। যদি খুব এমার্জেন্সি দরকার হয়, আমি তো এখান থেকে আমি ওই টপিক টাইটেল অন্যান্য যা যা কিছু দরকার আমি নিতে পারবো। কোন জার্নালে পাবলিশ হয়েছে, কত সালে পাবলিশ হয়েছে, মানে সব ডিটেলস আমি ওখানে পেয়ে যাব। সুতরাং আমার এখানে এই যে আমার মানে মোস্ট নেসেসারি যে অংশটা, এই অংশের মধ্যে ওটা আমি না রাখলেও পারি। এবং এখানে যে মেশিনটা, দ্যাট মিনস হচ্ছে যে সফটওয়্যারটা দিয়ে সাইটেশনটা করেছি, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। এন্ড নোট হয়তো তোমরা এর মধ্যে অলরেডি নাম জানো। আচ্ছা, এরপরে দেখো আমি কি ভেরিয়েবলস এন্ড ডেটা সোর্স, অর্থাৎ আমি আরেকটু জুম ইন করি। এখানে কি লিখেছি দেখো: কোন কোন ভেরিয়েবল গুলোকে মূল ভেরিয়েবল হিসেবে এই পেপারে প্রেজেন্ট করা হয়েছে। যেরকম আই আই বলতে বোঝানো হয়েছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ভেরিয়েবলস। এটা ওই পেপারেই আই হিসেবেই লেখা আছে। কি কি ভেরিয়েবল তারা ব্যবহার করেছে? এই যে দেখো, দ্য রেশিও টু জিডিপি অফ লিকুইড লাইবিলিটিস M3, M1, ইত্যাদি ইত্যাদি। দেখো এই পেপারটা আমার এই যে টোটাল সামারি তৈরি করা, খুব বেশি নাই, এখানে 13-14 পেজ আছে। কিন্তু এই এই 13-14 পেজে এটা তো নিশ্চয়ই একদিনে তৈরি করা হয়নি, এটা তো তোমরা বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমার এই যে টোটাল সেট, এই সেটের প্রথমটা বলতে, এখানে ধরো কোনো একটা বিষয় তুমি যখন পড়া শুরু করবা, শুরুর দিকে তোমার আন্ডারস্ট্যান্ডিং এ একটু প্রবলেম থাকবে, লিখতে গেলে একটু ডিটেলস লিখতে হবে, নাহলে একটা ভয় থাকবে যে আমি ভুলে যাবো, মনে রাখতে পারবো কিনা, বা আমি পরবর্তীতে বুঝতে পারবো কিনা, তাই না? তো তাহলে তুমি এখানে একটু ডিটেলসটা হয়তো আমি লিখেছি, পরবর্তীতে দেখবা যে এই বিষয়গুলো আরো সংক্ষিপ্ত 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 হয়ে গেছে, হয়তো আরো অন্যান্য বিষয় এখানে আরো বেশি করে চলে আসছে। বুঝতে পারছো? এটা একদিনে হয়নি, এটা 2-3 বছরের ফল হইলো এই কয়েকটা পেজ। Yes, sir. আচ্ছা, তারপরে দেখো এখানে আমি লিখেছি আবার এগুলোর ডেটা সোর্স কি। অনেক ক্ষেত্রে আমরা শুরুর দিকে আমি ডেটা সোর্সটা লিখতে বা লিখে রাখতে হবে আমি বুঝতে পারিনি, পরবর্তীতে আমি আবার সেটা অ্যাড করার চেষ্টা করছি। ওই যে পেপারগুলো আমি পড়ছি, ওখানেই উল্লেখ করা আছে ডেটা সোর্স কি। তো সেই ডেটা সোর্স গুলো আমি বিভিন্ন সময় উল্লেখ করে রেখেছি।
স্যাম্পল অ্যান্ড ডেটা টাইপ, কোন স্যাম্পলের উপরে তারা কাজ করেছে, যেরকম ক্রস সেকশনাল অ্যান্ড প্যানেল ডেটা, 84 কান্ট্রিজ, কি কি ধরনের কান্ট্রিজ, ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ, বেসড ইন ডেটা অ্যাভেলেবিলিটি, কোন ধরনের কি বিষয়ের উপরে ভিত্তি করে তারা এই 84 সিলেক্ট করলো, ইত্যাদি ডিসক্রিপশনও কিন্তু আমি এখানে রেখেছি। দ্বিতীয়টাতে দেখো বিটার কোর্টের এই পেপারটাতে 4 ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ, কোন কোন কান্ট্রির উপরে তারা কাজ করেছে, কোন সাল, এখানে 77 কান্ট্রিজ, কোন সাল, ইত্যাদি ইত্যাদি সবই আমি নোট ডাউন করে রাখার চেষ্টা করেছি। এরপরে দেখো আসছি কি মডেল অ্যান্ড জাস্টিফিকেশন। প্রথমটা থেকে ওয়েলএস এস্টিমেশন সিস্টেম জিএমএম উইথ ফিক্সড ইফেক্ট। হ্যাঁ, এগুলো কিন্তু আমার রিগ্রেশনের একটা প্রসেস, আমরা হয়তো তোমরা অতীতে জেনেছো বা তোমার বিশেষ করে ইকোনমেট্রিক্স কোর্সে পড়েছো। পরবর্তীতে আরো আমরা অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করবো, বা তোমাদের যে ফর্মাল ট্রেনিংটা হবে সেখানেও তোমরা পাবো। আবার দেখো এখানে পিওএলএস, এফি ফিক্সড ইফেক্ট মডেল, আরসি, এফইআইভি কাজ করেছে, এখন বিইসিএম, গ্র্যান্ডার কজালিটি, জিএমএম, এভাবে লিখে রেখেছি। হ্যাঁ, তো এটাতে সুবিধা কি, ধরো একটা সময় গিয়ে আমার জানা দরকার যে কোন কোন পেপার গুলো জিএমএম নিয়ে কাজ করেছিল, কোন কোন পেপার গুলো ওএলএস নিয়ে কাজ করেছিল, কোন কোন পেপার গুলো টুএসএলএস নিয়ে কাজ করেছিল, তখন কিন্তু আমি এই সামারি দেখে খুব সহজে খুঁজে পাবো, এবং তাদের রেজাল্ট আউটপুট কেমন কি এখান থেকে সমস্ত চিত্রটা আমি কিন্তু মানে একটা, এটা কাইন্ড অফ আমার ড্যাশবোর্ড হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? এবারে জি আসো ফাইন্ডিংস। এখন আমি তো নিশ্চয়ই একটা টার্গেট বা মানে একটা বা দুইটা টার্গেট ভেরিয়েবল নিয়েই কাজ করছি। সেই টার্গেট ভেরিয়েবলের রিলেশনের ভিত্তিতে তাদের ফাইন্ডিংস দেখো, কোথাও পজিটিভ রিলেশন পাওয়া গেছে, কোথাও নেগেটিভ রিলেশন পাওয়া গেছে। এক মানে এর শুরুর দিকে আমি হয়তো একটু ডিটেলস লিখেছি, পরে হয়তো আরো আরো সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত করে, কারণ পরের দিকে আমি সংক্ষেপেই বুঝতে পারছি বিষয়গুলো। এরপরে এই ফাইন্ডিংস বা এই যে টোটাল শিটটা, টোটাল যে ড্যাশবোর্ডটা, এখান থেকে কিন্তু আমি আমার পরবর্তী লেখা যখন শুরু করব, লেখা শুরু করার ক্ষেত্রে এটা আমার জন্য একটা বিরাট বেজ আকারে কাজ করবে। বুঝতে পারছি কি? আমি তোমাকে একটু জি আগে যে উদাহরণ দিচ্ছিলাম তোমার গ্রাম সম্পর্কে, বিশ্ববিদ্যালয় সম্পর্কে, দেশ সম্পর্কে, তোমাকে যদি লিখতে বলা হয় একটা রচনা, লিখতে পারবা কিনা, তোমরা বলেছিলে লিখতে পারবো বিকজ ওটা সম্পর্কে তোমার ধারণা আছে। সেই ধারণার একটা বেসমেন্ট হচ্ছে এটা, কারণ এটা আমার কাছে যে যে বিষয়ে গবেষণা করো না কেন, ইভেন তুমি যদি কবি নজরুলের উপরেও গবেষণা করো, সেটাও তো তোমার কাছে একটা নতুন বিষয় হবে। তো আলটিমেটলি সেটার উপরে তুমি যদি এই সামারি শিট তৈরি না করো, আইদার এই উপায় অথবা অন্য কোনো উপায় তুমি যদি সামারি শিট তৈরি না করো, সেক্ষেত্রে তোমার জন্য এই সমস্ত পেপার মুখস্থ রেখে বা সেই তোমার মেমোরিতে পেপার গুলোর কথা স্মরণে রেখে তোমার পেরে ওঠাটা খুব মুশকিল, যদি তুমি সিনথেসাইজ করতে চাও। আদারওয়াইজ তুমি গ্যাপ খুঁজে পাবে না, তুমি পেপার গুলোকে সিনথেসাইজ করতে পারবে না, সামারি করতে পারলেও সিনথেসাইজ করতে পারবে না। এটা কিন্তু আলটিমেটলি এটাই একটা সামারি, এটাই আমি একটা আমার মতো করে একটা সিস্টেমেটিক উপায় আমি এটা এখানে লিখেছি আর কি। হ্যাঁ, এরপরে আদার মেজর ইস্যুস এখানে কিছুটা আছে এই এই কলামে। এরপরে দেখো প্রত্যেকটা পেপার সম্পর্কে না হলেও প্রত্যেকটা সম্পর্কে না হলেও যেগুলো সম্পর্কে আমি মনে করেছি যে কিছুটা লিখে রাখা দরকার, কারণ ওগুলো সম্পর্কে আমি পরবর্তীতে যখন লেখাটা শুরু করব, সেই লেখা শুরু করার সময় আমি এখান থেকে সরাসরি নিয়ে যেতে পারবো। আহ, তো সে কারণে আমি এখানেও ছোট ছোট প্যারাগ্রাফ আকারে লিখে রেখেছি, যেটা আমার পরবর্তীতে হয়তো ধরো এখানে এই পেপার যে সকল পেপার মানে সিমিলারিটি পাওয়া গেছে, যে সকল মানে একটা পেপার একাধিক পেপারের সাথে, একাধিক পেপারের সাথে, একাধিক বিষয়ের সাথে সিমিলারিটি থাকতে পারে। তো যখন সিমিলারিটি পাওয়া যাচ্ছে, তখন কিন্তু ওই বিষয়ের যে সাবটপিক আছে, ওই সাবটপিকের কাছাকাছি জায়গাতে কিন্তু আমি সেই সিমিলারিটি গুলো লিখে রেখেছি, যাতে করে পরবর্তীতে আমি সেটার একটা কম্পারিজন দাঁড় করতে পারি। বুঝতে পারছি কি? জি স্যার। জি কোনো স্যার। কোনো প্রশ্ন বা অন্য কোনো আলোচ্য আছে? স্যার ছোট স্যার একটা প্রশ্ন ছিল ওই হ্যাঁ, অবশ্যই বলবো। এই একটি রিসার্চ পেপার স্যার দেখা যায় কনক্লুশন পার্টের মধ্যে দেওয়া থাকে যে এই রিসার্চের এতটুকু আমরা করতে পারি নাই। হুম হুম তো পরবর্তীতে আর কি যারা এই টপিকটা নিয়ে যারা কাজ করবে তাদের কি এটা স্যার অবজেক্টিভ হবে নাকি, বা এটা কি কোনো টপিকের স্টার্টিং হইতে পারে নাকি? না, টপিক স্টার্টিং না, তুমি ওই যে ব্যক্তি বা যে রিসার্চার বা রিসার্চারগণ যে কাজটা করেছেন বা যে কথাটা বলেছেন যে আমার লিমিটেশন হচ্ছে এটা যে আমি এই অংশটুকু দেখতে পারিনি, তোমাকে শুরুতে চেক করতে হবে তিনি ওই পেপারে করতে পারেননি। যে পেপারটা তুমি পড়ছো রাইট নাও, ওই পেপারে তিনি ওই গ্যাপটা রেখে শেষ করেছেন। উনি পরবর্তীতে যেহেতু গ্যাপটা তিনি জানেন এবং গ্যাপটা তার নিজের আবিষ্কার করা, তিনি পরবর্তীতে কোনো
পেপার লিখেছেন কিনা যে লেখায় ওই গ্যাপটা ফিল আপ হয়ে গেছে। বুঝতে পারছি কি? জি স্যার। জি উনি স্যার। ফিউচার রিসার্চারদের জন্য গাইড করেছেন, কিন্তু ফিউচার রিসার্চার যে তিনি নিজেই হবেন না এটা তো বলা যায় না, তাই না? তো প্রথমে একটু এইটা খুঁজে দেখা যে তিনি পরবর্তীতে এমন কোন পেপার লিখেছেন কিনা যে পেপারে ওই গ্যাপটা ফিল আপ হয়েছে। যদি না হয়ে থাকে ইউ ক্যান টেক দ্য অপরচুনিটি। তুমি এই রিসার্চ গ্যাপটা, এটা তোমার গ্যাপ খুঁজে পাওয়ার একটা সোর্স আর কি। এই গ্যাপটাকে কনসিডারেশনে নিয়ে তুমি নিজের রিসার্চ ডিজাইন করতে পারবে।